আসছে ওকে। আসসালামু আলাইকুম। বিজনটা তো চিল লাগে, কি অবস্থা লাগে তো তারপরে সাউন্ডের সাথে কি ভালো আছেন? চ্যাপ্টার 11 যেটা তথ্য প্রযুক্তি যোগাযোগ প্রযুক্তির উপরে আছে আমাদের জন্য, যেটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। ডিজিটাল ইকোনমি, বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির একটা হলো মানে সম্ভাবনা, মানে অর্থনৈতিক ডিজিটাল ইকোনমি আসলে জরুরি কেন বাংলাদেশের জন্য ডিজিটাল ইকোনমি কেন জরুরি। আর একটা বিষয় হলো যে ডিজিটাল ইকোনমি আসলে ডিজিটাল অর্থনীতি মানে অনুসরণ করতে বাংলাদেশের জন্য ডিজিটাল ইকোনমি অনুসরণের জন্য করণীয় এই দুইটা বিষয়। আরেকটা বিষয় হলো ডিজিটাল ইকোনমি আসলে আমাদের ভূমিকাটা কি ডিজিটাল অর্থনীতির, মানে আমাদের অর্থনীতিতে ভূমিকাটা কি। সেটা হলো যে তাদের অর্থনীতিতে প্রায় $1.9 বিলিয়ন এই ডিজিটাল অর্থনীতি থেকে আসে। $1.9 বিলিয়ন এটা ফ্রিল্যান্সিং থেকে আসে, বেসিক্যালি ফ্রিল্যান্সিং আর আলাদা টপিক, আমি সেখানে বলবো না। ডিজিটাল ইকোনমি বাংলাদেশের অর্থনীতি ডিজিটালাইজ করা, আর কি অর্থনীতিকে ডিজিটালাইজ করা এটাও বোঝায়। আবার হলো ডিজিটাল ইকোনমি স্পেসিফিক, যেমন হাইটেক পার্ক নির্মাণ বা হাই টেকনোলজি এক্সপোর্ট অ্যান্ড প্রোডাকশন, এটাও বোঝায়। আবার হলো যে বাংলাদেশের যে গ্লোবাল যে টেক প্রতিষ্ঠানগুলো আছে, সেই টেক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসার সম্ভাবনা আছে কিনা বা আসলে তার লাভ আছে কিনা সেটা। তো বেসিক্যালি যে ডিজিটাল ইকোনমি জরুরি কেন, বেশ কয়েকটা কারণে জরুরি। একটা হলো যে ডিজিটাল অনুসরণ করা জরুরি, সেটা হলো এক নম্বর, আমাদের অর্থনীতির চ্যালেঞ্জ হলো দুইটা, গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হলো দুটি। একটা হলো রাজস্ব, মানে একটা হলো আপনার রিজার্ভ বৃদ্ধি, আর একটা হলো ব্যাংকিং সুশাসন প্রতিষ্ঠা। এবং এই জন্য মানে এই দুইটার বাস্তবায়ন করতে হলে সেখানে ডিজিটাল ইকোনমির ভূমিকা থাকে। এবং এই জন্য আসলে ডিজিটাল সিকিউরিটিরও ভূমিকা থাকে, ইকোনমি আর ডিজিটাল সিকিউরিটি দুটাই থাকে। ধরেন আমাদের সিকিউরিটির কারণে কিন্তু রিজার্ভটা চুরি হলো। আর ব্যাংকিং সুশাসনের ক্ষেত্রে যে আপনি যে অটোমেশন রাখবেন এবং এর ফলে যে আপনি সেলফ সিকিউরিটি বাড়াবেন, এটা বাড়ানোর জন্য কিন্তু আপনার মানে ব্যাংকিং যে ধরেন আমি যেটাকে বুঝতে পারিনি, ধরেন
আপনি একজনকে লোন দিবেন, একজন ব্যক্তিকে লোন দিবেন, তার ফেস না থেকে লোন দিতে হবে। কারণ আপনি অটোমেটিক তাকে কি করবেন, ভেরিফাই করবেন। আপনি তাকে মানে ফেস দেখেন, আপনি তার পরিচয় জানেন, সে একটা হাম্বা সাম্বা একজন পলিটিশিয়ান বা এটা সেটা, এত বড় লিডার এটা সেটা, সেটা দেখে আপনি যদি না আপনি অটোমেশন মানে অটোমেটিক আপনার ভেরিফিকেশন হবে। এই অটোমেটিক ভেরিফিকেশনের মাধ্যমে তাকে দেওয়া কি দেওয়া যাবে না সেটা কম্পিউটার ঠিক করবে। এর ফলে মানে ফিজিক্যালি আপনাকে ফেস করতে হবে না, প্লাস হলো আপনার যে ব্যাংকিং যে দুর্নীতি এর মধ্যে আপনি পড়তে হবে না। নাম্বার 2 যেটা, সেটা হলো যে বাংলাদেশ 10 বছরের মধ্যেই একটা বড় চ্যালেঞ্জের মধ্যে পড়বে। সেটা হলো যে আমাদের মানে দক্ষ শ্রমিকের চাহিদা আগামী 5 থেকে 10 বছরের মধ্যে 5 থেকে 10 বছরের মধ্যে 5 থেকে 10 বছরের মধ্যে রেমিটেন্স খাত চ্যালেঞ্জের মুখে পড়বে। রেমিটেন্স খাত চ্যালেঞ্জের মুখে পড়বে। কেননা সফট নলেজ মানে সফটওয়্যার ভিত্তিক নলেজ, সফট নলেজ, তারপরে হলো টেক নলেজ, ডিজিটালি লার্নার বা ডিজিটাল লার্নারদের চাহিদা বাড়বে, চাহিদা থাকবে। তো সেক্ষেত্রে আমাদের অর্থনীতির একটা বড় চ্যালেঞ্জ, যেখানে ডিজিটাল ইকোনমির উপরে বা ডিজিটাল লার্নার তৈরি করতে হবে। নাম্বার 3 হলো যে বাংলাদেশ কিন্তু একটা মানে বাংলাদেশ কিছু ইকোনমি কিন্তু পজিটিভ আছে। একটা পজিটিভ হলো যে আমাদের এখান থেকে ধরেন ইন্ডিয়া, চায়না, থাইল্যান্ড, এই তিনটা যে গুরুত্বপূর্ণ যে মানে গুরুত্বপূর্ণ 3টা দেশ আছে, সেখানে সর্বোচ্চ 2 ঘন্টা ব্যবধানে বাংলাদেশ থেকে বিমান পথে দূরত্ব। একটা দিকে হলো যে ভারত হলো তারা খুব রক্ষণশীল নীতি অনুসরণ করে। ভারতে যে সমস্যাটা হলো যে ভারতের রক্ষণশীল নীতি অনুসরণ করে এবং রেগুলেটরি নিয়মগুলো খুবই কঠোর। এই জন্য ভারতে কিন্তু গ্লোবাল যে টেক প্রতিষ্ঠানগুলো আছে তারা কিন্তু ওখানে প্রবেশ করতে চায় না। আর একটা হলো চীন নিজেই হলো টেকনোলজিতে অনেক এগিয়ে। সেখানে চীনের যে কমিউনিস্ট সরকার আছে এটার প্রতি আস্থা নাই। সেক্ষেত্রে বাংলাদেশে কিন্তু অ্যামাজন বলি বা বাংলাদেশের গুগলের মতো প্রতিষ্ঠানগুলো তারা এখানে বিনিয়োগ করার একটা আগ্রহ পাবে। আরেকটা বিষয় হলো যে বাংলাদেশ এমন একটা যে মানে একটা হাবে অবস্থিত, যে হাবটা হলো সাউথ এশিয়া এবং সাউথ ইস্ট এশিয়া এবং ইস্ট এশিয়া, তিনটার একটা বড় কানেক্টিভিটি, এবং কানেক্টিভিটি হওয়ার কারণে এবং এখানে হাব হওয়ার একটা সুযোগ আছে। আরেকটা হলো বাংলাদেশে কিন্তু একটা বিশাল বাজার আছে, মানে যেটা লোকাল মার্কেটটা বড়। বাংলাদেশের লোকাল মার্কেটটা বড়, কিন্তু এখানে গ্যাপ আছে, ডিজিটাল ইকোনমির একটা গ্যাপ আছে। এই গ্যাপটা ফিল করতে পারে ইনভেস্টররা, এবং সেটা হলো গ্লোবাল টেক ইনস্টিটিউশনগুলো। তারা যদি এখানে ইনভেস্ট করে তাহলে হবে কি আলটিমেটলি বাংলাদেশের ইকোনমিটা বড় হওয়ার সুযোগ আছে। তবে এই জন্য বাংলাদেশে কিন্তু আপনার আরেকটা বিষয় হলো যে উন্নত যে দেশগুলো আছে, বিশেষ করে বাংলাদেশ কিন্তু এখনো 29 সাল পর্যন্ত কিন্তু 26 সালে যখন ছাড়পত্র পাবে, নেক্সট 3 ইয়ার্স কিন্তু বাংলাদেশ আরো কিছু সুবিধা পাবে, কপিরাইট সুবিধা পাবে, সফট লোন সুবিধা পাবে, তারপরে হলো জিএসটি সুবিধা পাবে। সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশকে খুব বেশি করতে হবে না, উচ্চ শুল্ক হার এবং উচ্চ মজুরিও দিতে হবে না। আরেকটা জিনিস হলো বাংলাদেশ যখন মানে 31 সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশ হবে এবং 41 সালে গিয়ে উন্নত সমৃদ্ধ দেশ হবে, কিন্তু বাংলাদেশের এই সময়টা মানে রিসেন্ট ফিউচারে বাংলাদেশের ইকোনমি কিন্তু একটু বড় হবে। তো ইকোনমি যখন বড় হবে, উচ্চ মধ্যম আয়ের দেশ হবে, আর্থসামাজিক উন্নতি হবে, তখন টেক মার্কেটটা বাংলাদেশের লোকাল মার্কেটের চাহিদাটা বাড়বে। আরেকটা বিষয় হলো যে এই যে টেক প্রতিষ্ঠানগুলো তাদের একটা সম্ভাবনাময় দেশে যাবে। গুগল, অ্যামাজনের মতো প্রতিষ্ঠানগুলো তারা কিন্তু একটা সম্ভাবনাময় দেশে যাবে, যেখান থেকে তারা প্রফিট করতে পারবে এবং ওখানে তাদেরও একটা নিড আছে। কিন্তু আলটিমেটলি এই প্রতিষ্ঠানগুলো যেমন চায়না এবং ইন্ডিয়াতে তাদের কিন্তু মানে সেরকমের গুরুত্ব থাকবে না, বাংলাদেশের যে গুরুত্বটা তাদের থাকবে, কারণ ওখানে গ্যাপটা কম। এই জন্য এই ডিজিটাল ইকোনমি তাদেরকে আকর্ষণ করার জন্য বাংলাদেশের একটা সুযোগ আছে। আর আমি একটু আলোচনা করি, তারপর লিখে দিচ্ছি। এরপর একটা বিষয় আসলে বাংলাদেশের
বাংলাদেশে আরেকটা হলো যে বাংলাদেশের সার্ভিস সেন্টারটা বাংলাদেশে হওয়ার একটা মানে যথেষ্ট সম্ভাবনা আছে। এই সম্ভাবনা যে বাংলাদেশের এই টেকনোলজিক্যাল যে মার্কেটের এখানে কিন্তু ডিজিটাল মার্কেটের এখানে কিন্তু বা ডিজিটাল ইকোনমির বাংলাদেশ হতে পারে একটা বড় সার্ভিস সেন্টার। তো এটাও কিন্তু বাংলাদেশের জন্য খুব মানে জরুরি। আরেকটা বিষয় হলো যে যেহেতু ভারত এবং চীন তারা রক্ষণশীল নীতি অনুসরণ করে, এক্ষেত্রে বাংলাদেশে কিন্তু রক্ষণশীল নীতি থেকে একটু সহজতর পলিসি গ্রহণ করতে হবে। যেমন আপনি ধরতে পারেন যে কিরকমের, যেমন ডিজিটাল এবং ফরেন এক্সচেঞ্জের নীতিমালাটা সহজ করতে হবে, ইমিগ্রেশন যে পলিসি আছে সেটাকে খুব ফ্লেক্সিবল করতে হবে। তারপরে হলো আপনার যে আর্থিক নীতিমালা যেটা আছে, যে মনিটারি পলিসি, এই পলিসিগুলো খুব রিল্যাক্স করতে হবে। এরপর হলো বৈদেশিক মুদ্রা বিনিময় নীতিমালা, এটা সহজ করতে হবে। এরপরে হলো যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে আপনার ওয়ান স্টপ সার্ভিস, এটাকে খুব সহজতর করতে হবে। এগুলো করলেই কি হবে, আলটিমেট ডিজিটাল মার্কেটটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হবে, মানে ডিজিটাল অর্থনীতিতে বাংলাদেশ ভূমিকা রাখতে পারবে। এখন ডিজিটাল অর্থনীতি আসলে একটা বিষয়, যে ডিজিটাল অর্থনীতি কিন্তু আমাদের প্রবৃদ্ধিটা কিন্তু 18%। 2005 সাল থেকে আমাদের প্রতি বছর ডিজিটাল মার্কেটে কিন্তু আমাদের গ্রোথ রেটটা বেশি বাড়তেছে, এবং এই গ্রোথ রেটটা কিন্তু 1% 2% করতে করতে এখন কিন্তু 18%-এর যে কাছাকাছি আমাদের ডিজিটাল ইকোনমির যে মার্কেটটা। এবং যে নেক্সট যে আমাদের গভর্নমেন্টের যে পলিসি, যে ক্যাশলেস সোসাইটি এবং স্মার্ট বাংলাদেশ, সেই জন্য কিন্তু ডিজিটাল ইকোনমি আরো জরুরি। তার মানে ডিজিটাল ইকোনমির জরুরি কিন্তু বাংলাদেশের জন্য আছে এবং সম্ভাবনাও আছে। জরুরি এবং সম্ভাবনা দুইটাই কিন্তু কম্বাইন করে আপনি লিখতে পারবেন। তো যাই হোক, আমি যেখানে ছিলাম তাহলে দেখলাম যে 5-10-এর মধ্যে রেমিটেন্সটা চ্যালেঞ্জের মুখে পড়বে, কেননা সফট নলেজ, টেক নলেজ, ডিজিটাল লার্নারদের জন্য লার্নারদের চাহিদা থাকবে। তখন ডিজিটাল ইকোনমি আর ডিজিটাল নলেজ আপনার শেয়ার করতে হবে। নাম্বার 3 যেটা, সেটা হলো যে নাম্বার 3 যে চীন ও ভারতের মাঝে বিডি হতে পারে ডিজিটাল সার্ভিস সেন্টার। নাম্বার 4, চীনের কমিউনিস্ট সরকার ও ভারতের কঠোর রেগুলেটরি নীতিমালা, নিয়ন্ত্রিত নীতিমালা, রেগুলেটরি মানে নিয়ন্ত্রণ কমিশন যেগুলো আছে, নীতিমালার কারণে বাংলাদেশের ডিজিটাল ইকোনমির সম্ভাবনা তৈরি হয়। বাংলাদেশের ডিজিটাল ইকোনমিতে সম্ভাবনা তৈরি হয়। নাম্বার 5, যেহেতু ডিডি 2041 সালের আগে উন্নত দেশ হচ্ছে না, বা উন্নত দেশ 41 সালের মধ্যে উন্নত দেশ হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সেহেতু তিনি উচ্চ শুল্ক থেকে বিরত থাকবে। ফলে গুগলের মতো হাইটেক প্রতিষ্ঠানগুলো বিডিতে বিনিয়োগ করতে আগ্রহী হবে। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হবে। নাম্বার 6,
বিনিয়োগে আগ্রহী হবে। নাম্বার 6, বিশাল লোকাল মার্কেট। বাংলাদেশে যে লোকাল মার্কেট থাকার কারণে এটা একটা মানে ডিজিটাল ইকোনমির একটা আকর্ষণের জায়গা হবে। তারপর হলো উচ্চ মজুরি ব্যবস্থা বাংলাদেশে অনুপস্থিত, বা নিম্ন মজুরি ব্যবস্থা। মেজরিটি আমাদের কিন্তু মানে অন্যদের চাইতে আমাদের মজুরি কম। নাম্বার 8 হলো 2 ঘন্টার ব্যবধানে দিল্লি, চীন ও ব্যাংককে বিমানপথে গমন সম্ভব। ঢাকা থেকে গমন সম্ভব, সেহেতু বিডি ডিজিটাল হাব হতে পারে, ডিজিটাল ইকোনমি হাব হতে পারে, ডিজিটাল ইকোনমি হাব হতে পারে। এখন কথা হলো যে আসলে বাংলাদেশের এখন করণীয় কি ডিজিটাল ইকোনমির জন্য? করণীয় কি? যেহেতু আপনি জানেন, যেহেতু ডিজিটাল অর্থনীতির প্রবৃদ্ধি, ডিজিটাল অর্থনীতির প্রবৃদ্ধি 11 থেকে 18%, সেহেতু ডিজিটাল অর্থনীতির একটা সম্ভাবনা বাংলাদেশে আছে, বাংলাদেশে একটা সম্ভাবনা আছে। এখন করণীয় কি? করণীয় 1 নম্বরে হলো রক্ষণশীল নীতিমালা বাণিজ্য ও বিনিয়োগে রক্ষণশীল নীতিমালা পরিহার করতে হবে। নাম্বার 2 হলো ফরেন এক্সচেঞ্জ পলিসি সহজ করতে হবে। আমাদের কিন্তু ডিজিটালি লার্নার হতে হবে। ডিজিটাল লার্নার হতে হলে আমাদের হাইটেক প্রতিষ্ঠান তো অবশ্যই লাগবে। নাম্বার 3, আর্থিক নীতিমালা সহজীকরণ করতে হবে। নাম্বার 3, এটা হলো 4। নাম্বার 4 হলো ইমিগ্রেশন পলিসি বা অভিবাসী নীতি সহজ করতে হবে। আরেকটা হলো যে অনেস্ট অফ সার্ভিস সরবরাহ করতে হবে। নাম্বার 6, স্পষ্ট কর নীতিমালা থাকতে হবে। কর নীতিমালা কিন্তু খুব জটিল। স্পষ্ট এবং ট্রান্সপারেন্ট, স্বচ্ছ কর নীতিমালা থাকতে হবে। এইসব কারণে ডিজিটাল ইকোনমি বাংলাদেশের সুযোগ আছে। এখন ডিজিটাল ইকোনমির যে পার্ট, যেটা ফ্রিল্যান্সিং এ বাংলাদেশের আসলে ভবিষ্যৎ কি, ফ্রিল্যান্সিং এর অবস্থাটা কি বাংলাদেশে? ফ্রিল্যান্সারদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশ বিশ্বের মধ্যে যে ফ্রিল্যান্সিং সেবা আছে তার মধ্যে 14% বাংলাদেশের ফ্রিল্যান্সার, এবং বাংলাদেশের ফ্রিল্যান্সার গুলো 153টি মার্কেট প্লেসে কাজ করে থাকে। তো এটার একটা আসতে পারে যে ফ্রিল্যান্সিং এর বাংলাদেশের অগ্রগতি কি, সেটাকে অগ্রগতি বললে সেখানে এই তথ্যগুলো লাগবে। যেমন WTO ওয়ার্ল্ড ট্রেড রিপোর্ট 2023 বলছে যে বাংলাদেশের 14% মানুষ, মানে ফ্রিল্যান্সিং এর 14% মানুষ বাংলাদেশ থেকে
এবং এটা আফটার ইন্ডিয়া সেকেন্ড বিগেস্ট নেশন বাংলাদেশ, এবং 153টি মার্কেট প্লেসে বাংলাদেশ কাজ করে থাকে। সাধারণত এটা মার্কেট প্লেস যদি আরো করা হয়, মানে যদি নার্সার করা হয়, তাহলে এখান থেকে কমপক্ষে এটা 1200 মানে 1030টি, অর্থাৎ 1000-এর উপরে বেশি, মানে 1000-এর উপরে বেশি মার্কেট প্লেসে কাজ করা সম্ভব হয় যদি বাংলাদেশ মাত্র 11টি বিষয় ফ্রিল্যান্সিং করে থাকে। আর বাংলাদেশ যেটা আয় করে সেটা হলো গড়ে $21 ঘন্টায় আয় করার সুযোগ আছে ডিজিটাল মার্কেট চাহিদা অনুযায়ী। আর এটা সর্বোচ্চ $28 পর্যন্ত আয় করা সম্ভব। এটা বলছে হলো ফ্রিল্যান্স ইনকাম সার্ভে রিপোর্ট 2023। আর এরপরে হলো যে 8280টি ডিজিটাল সেন্টার রয়েছে বাংলাদেশে। ডিজিটাল সেবা বাংলাদেশ আসলে কি করছে, 8280টি ডিজিটাল সেবা রয়েছে। আইসিটি মন্ত্রণালয় 4টি ক্ষেত্রে প্রশিক্ষণ দিচ্ছে ডিজিটালের জন্য, এবং বাংলাদেশের কিন্তু 1,10,00,000 মানুষ তারা দ্রুত গতির ইন্টারনেট সার্ভিস ব্যবহার করে থাকে, তাহলে এই সুযোগটা সরবরাহ করতে পারবে। এরপর হলো বছরে $1.9 বিলিয়ন বা 21,000 কোটি টাকার আয় করে থাকে বাংলাদেশ এখান থেকে। তো বেসিক্যালি এটা দেখা যাচ্ছে যে বাংলাদেশে 3 লাখ কর্মসংস্থান আছে, যে আইসিটি খাতে বাংলাদেশের এখন কর্মসংস্থান 3 লাখ, এবং এটা আইসিটি খাতের অবদান জিডিপিতে 1.28%। আর এইটা 2025 সালে মানে 3 লাখ থেকে কর্মসংস্থানটা 5 লাখে নেওয়ার পরিকল্পনা রয়েছে, এবং তখন এদের যে জিডিপিতে এর অবদান 5% একটা লক্ষ্যমাত্রা আছে 2031 সালের মধ্যে। 5%, যারা হলো ডিজিটাল বাংলাদেশের জিডিপিতে অবদানের হার এখন 1.28%, লক্ষ্যমাত্রা আছে যে 5% করবে। আর আমাদের আগামী 5 বছরের মধ্যে এখান থেকে যে $1.9 বিলিয়ন আয় হয়, এটা 5 বছরের মধ্যে $5 বিলিয়ন আয়ের একটা লক্ষ্যমাত্রা আছে। তো ফ্রিল্যান্সিং এ বাংলাদেশের অর্থনীতির স্বরূপটা কি, মানে ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ কি, বা ফ্রিল্যান্সিং এর স্বরূপটা কি, সেটা সম্পর্কে শর্ট কোশ্চেন দিতে পারে। গতবার কিন্তু আসছিল গভর্নমেন্টের মধ্যে গভর্নমেন্টের প্রশ্নটা খুব ভালো ছিল। গভর্নমেন্ট আমরা পড়ছিলাম, আমরা ক্লাসে পড়ছিলাম গভর্নমেন্ট, লার্নিং, পর্চা, তারপরে পড়ছিলাম টেন্ডারিং, তারপরে ইজিপিপি তো আরেকটা এমপ্লয়মেন্ট সার্ভিসের প্রোগ্রাম। এরকম সংক্রান্ত যেগুলো আছে, কমার্স, তারপরে লালসবুজ.com তো জানেন, লালসবুজ.com কিন্তু খুবই আলোচিত একটা বিষয়। আজকে ভাইবা ক্লাসে আমি এটা আলোচনা করছি। লালসবুজ.com হলো মানে সরকারের একটা প্রকল্প আছে, সেটা হলো তথ্য আপা প্রকল্প, যেটা নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এটা অনুসরণ করে থাকে। এই তথ্য আপার একটা প্রজেক্ট হলো লালসবুজ.com। আর লালসবুজ.com হলো যে মানে উপজেলা পর্যায়ে নারীদের ই কমার্সের জন্য এই লালসবুজ.com, নারীদের ই কমার্সের জন্য বা নারী উদ্যোক্তা প্রতিষ্ঠান করার জন্য এই লালসবুজ.com কর্মসূচিটা আছে। এই লালসবুজ.com হলো টেন্ডারিং, যত নারীদের ঘরে বসে লালসবুজ.com ঘরে বসে নারীদের উদ্যোক্তা সৃষ্টি করবে। কারণ বাংলাদেশ মানে এমন একটা ধর্মবিরোধী দেশ যেখানে পর্দায় থাকতে চায় নারীরা, এবং এই জন্য ঘরে থেকে যেন ট্রেড করতে পারে বা কমার্স করতে পারে, সেজন্য হলো লালসবুজ.com। তো ওগুলো হলো মানে গভর্নমেন্টের বিষয়, যেমন আপনার পাসপোর্ট, এটা সেটা গভর্নমেন্টের, ওটা আপনারা লিখতে পারবেন, ওটা না পড়লে পারবেন। ভোটিং, দিয়ে যা আছে, দিয়ে আপনি 8-10টা লিখে দিলে এটা গভর্নেন্সের মধ্যে পড়বে। যদি গত বছর আসছে, যেন আমার মনে হয় যেন পরপর 2বার কি দিবে, এই জন্য আমি এটা টাচ করতেছি না আলোচনার মধ্যে। আমি ফ্রিল্যান্সিং এ যাই, ফ্রিল্যান্সিং এর যে স্বরূপ সেটা একটু লিখে দিই। ফ্রিল্যান্সিং ও ডিজিটাল সেবা, এর সাথে কিন্তু আবার এটার সাথে আবার হাইটেক পার্ক আপনি লিঙ্ক আপ করতে পারবেন। ডিজিটাল ইকোনমির সাথে ফ্রিল্যান্সিং সাথে আবার হাইটেক পার্ক। আপনাদের কোনো কমেন্ট আছে? 46 নিয়ে কিছু বলেন না, বলবো না ভাইয়া। প্রাইমারি স্কুলে চাকরি করে 44-45 BCS ফাইল করার পর এবার টিকছি, বয়স আছে 1 বছর। ফেসবুকে দেখলাম সবাই বলছে বাতিল হতে পারে, বুঝতেছে না কি করবে। আপনার কি মতামত?
ভাই পড়ায় মন তো বসছে না, 46 নিয়ে কিছু বলেন, বাদ দেওয়া হবে কি, রিটার্ন কি পিস হবে? আর প্লিজ আনসার দিয়েন ভাইয়া, এই চ্যাপ্টারে পিডিএফ দিলে উপকার হতো। পিডিএফ দেবো ইনশাল্লাহ। কারণ বিষয় হয়েছে কি ভাই, বাংলাদেশে আসলে প্রতিষ্ঠানগুলো কে কি করবে কেউ জানে না। কারণ একটা কেমন যেন একটা মানে অস্পষ্টতা আছে, যা হওয়া উচিত তা হয় না। তো এগুলো কি বলবো, এগুলো বলারও সুযোগ নেই এখন। আপনারা মানে আমিও বুঝি না যে ভাই চ্যানেল 24 তুই রিপোর্টটা করবি, এটা মানে থাইকে থেকে করার কি দরকার? তুমি রিপোর্ট করছো, রিপোর্ট হয়ে গেছে, ধাপ ধুপ দিয়ে দিলি তো হয়। এই আজকে 5 মিনিট, পরের দিন 10 মিনিট, এই পরের দিন 15 মিনিট, এগুলো তো মানে এটা কেমন না, মানে একটা মানে ট্রেলার দেখাচ্ছে, এটা তো একবারই দেখানো যায়, দেখাই তো তাড়াতাড়ি সিদ্ধান্ত নেই। এক দিন একটা দেখাবে, মানে সবাই ভাই, সরকারি বেসরকারি সবাই, মানে মানুষ যে যেরকম পাশে সবাই সবাইকে ইউজ করতেছে। তাড়াতাড়ি করলে একটা ডিসিশনও তাড়াতাড়ি নেওয়া সম্ভব, তাও হচ্ছে না। মানে কোটার একটা রাখি দিবি বেড়াতে তো বললেই হয়, এটা মানে সাবজেক্ট ম্যাটারের উপরে স্থগিতাদেশ দিবি, অনির্দিষ্ট 4 সপ্তাহের জন্য বাড়িয়ে আছে। মানে সবাই এখন বলবে যে তারা তো আইন বোঝে, আমরা তো বুঝি না, সেজন্য বেশি বলাও যায় না। কি একটা অবস্থাতে চলতেছে যে কে কি করবে না করবে কিছুই হচ্ছে না। যে দেখা যাবে বিপিএসসি কি করবে তারাও স্পষ্ট না, কমিশন সিদ্ধান্ত নেবে। কমিশন কবে মিটিং বসবে, কবে সিদ্ধান্ত নিবে, কিভাবে নিবে, এরপর আবার কে কোর্টে যাবে, কোর্ট থেকে কি রায় আসবে, আল্লাহ knows। ঠিক আছে, যাক আমি কোথায় ছিলাম, যে সেটা হলো ফ্রিল্যান্সিং। হ্যাঁ, ফ্রিল্যান্সিং ইন বাংলাদেশ, ফ্রিল্যান্সিং ইন বিডি, এটা হলো মুক্ত পেশাজীবী। মুক্ত পেশাজীবী উন্নত বিশ্বের ডিজিটালি, উন্নত বিশ্বে প্রযুক্তিগত অনেক কাজ যা অনলাইনে সম্পন্ন সম্ভব, সে কাজগুলো করার নামই ফ্রিল্যান্সিং ইকোনমি। আপনি ডিজিটাল ইকোনমি কিন্তু ইংলিশে বলা গিগ ইকোনমি, গিগ ইকোনমি কিন্তু ডিজিটাল ইকোনমি। যদি ঘুরিয়ে আসেন তাহলে ওটা দিবেন। আপনারা যে বিশ্ব পরিস্থিতি কি, বিশ্ব পরিস্থিতি আমি বুঝলাম না, বিশ্ব পরিস্থিতিটা কেমনে ঠিক করলাম। যে বিশ্ব পরিস্থিতি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বলছে 157 কোটি মানুষ ফ্রিল্যান্সিং করে থাকে। এদের বয়স 70% বয়স 35 বছর বা তার নিচে, আর এর মধ্যে 14% বাংলাদেশে। মানে এই 157 কোটি 14%, তাহলে তো এটা 21 কোটি হয়ে যায়। কেমনে 14% করছে আমি জানি না। 57 কোটি মানুষ, এখানে যদি 14% মার্কেট প্লেস আর কি, মার্কেট প্লেস লেখা দিয়ে লেখা যায়, মানে বিশ্বের 14% মার্কেট প্লেস বাংলাদেশের 14% হলো বাংলাদেশের অধীনে। এবং বাংলাদেশের পরিস্থিতি যেটা ফ্রিল্যান্সিং, 1 কোটি 10 লাখ ফ্রিল্যান্সার। এটা হলো মুক্ত পেশাজীবী কার্ড পায়, পেশাজীবী কার্ড পায় আইসিটি মিনিস্ট্রি থেকে। এখানে সোর্স লিখতে হবে, সোর্স হলো WTO এর ওয়ার্ল্ড এরিয়া রিপোর্ট, WTO এর ওয়ার্ল্ড ট্রেড রিপোর্ট,
World Trade Report 2023. World Trade Report 2023. বাংলাদেশ 153টি মার্কেট প্লেসে কাজ করে। ফ্রিল্যান্সিং আয় এটা হলো ডিজিটাল সেবা ইকোনমির অন্তর্ভুক্ত, ডিজিটাল সার্ভিস ইকোনমির অন্তর্ভুক্ত। জিডিপিতে ডিজিটাল সেবা ইকোনমির অবদান 1.28%, আর 2031 সালের মধ্যে টার্গেট 5%, আর 2022-23 সালে দেখা যায় অটো ফোকাস হয় নাকি এখনো? অটো ফোকাস হচ্ছে? দেখ তো অটো ফোকাস হচ্ছে কিনা। অটো ফোকাস হচ্ছে মনে হয়, সম্ভবত মনে হচ্ছে যে আমি তাকাই করে দেখলাম তাই। 2031 সালের মধ্যে টার্গেট হলো বা লক্ষ্যমাত্রা 5%। হ্যাঁ, কি ঠিক করলো দেখো, ঠিক করছে যে মেয়েরা $1.9 বিলিয়ন বা 21,000 কোটি টাকা। $21,000 কোটি টাকা বছরে আয় করে বাংলাদেশ। 21,000 কোটি টাকা আয়। আর হ্যাঁ, এখন বাংলাদেশের আসলে এখানে দৈনিক আয় না ঘন্টায় আয় $21। $21 আয় প্রতি ঘন্টায় গড়ে। এটা এক্সপ্লোডিং বলছে, এটা এক্সপ্লোডিং টপিকস ইউএসএ সোর্স। এক্সপ্লোডিং ইউএসএ, এক্সপ্লোডিং টপিক কমা ইউএসএ, তাদের সোর্স অনুসারে। এখন বাংলাদেশ বেসিক্যালি কি করছে? বাংলাদেশ এই ফ্রিল্যান্সিং এর জন্য কি কাজ করছে? ফ্রিল্যান্সিং এর জন্য বাংলাদেশ কি কাজ করেছে? আরেকটা বিষয় এখানে, একটা বাংলাদেশের জন্য এই তথ্যটা হলো দৈনিক যে গড় আয়, যে দৈনিক ঘন্টায় আয়, ঘন্টায় গড় আয় $21। আর এই উপরের গুলো, এগুলো হলো সবই অর্থনৈতিক সমীক্ষা থেকে নেয়। এখানে আরেকটা বিষয়, এই 21,000 কোটি টাকার এখানে একটা বিষয় লিখতে পারেন যে 2025 সালের মধ্যে কর্মসংস্থান
ডিজিটাল সেবা না 5 মিলিয়ন হলে তো লিখছে টাকা নেই। এখন বিষয় হচ্ছে বিডি কর্মসূচি কি কি ফ্রিল্যান্সের জন্য। বিডি কর্মসূচি বাংলাদেশ কর্মসূচি 1 নম্বর 8280টি আইসিটি মিনিস্ট্রির চারটি খাতে প্রশিক্ষণ সেবা মুক্ত পেশাজীবীদের পরিচিতি প্রদান, অর্থাৎ এনআইডি কার্ড দিচ্ছে, মানে ফ্রিল্যান্সিং কার্ড দিচ্ছে, পরিচিতি প্রদান, পরিচিতি কার্ড প্রদান, তারপরে হলো তথ্য প্রযুক্তি খাতে 167টি প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত, তথ্য প্রযুক্তি খাতে 167টি প্রতিষ্ঠান, ফ্রিল্যান্সিং 1 কোটি 10 লাখ, এটা রং ইনফরমেশন। 3 লাখ ফ্রিল্যান্সার, 3 লাখ, 1 কোটি 10 লাখ যেটা, সেটা হলো দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার। এখানে 3 লাখ নেই, মানে এটা কাটা, দুঃখিত, এটা আমি বুঝতে পারি নাই। 5, এটা হলো 1 কোটি 10 লাখ মানুষকে, 1 কোটি তথ্য প্রযুক্তি খাতে 167টি প্রতিষ্ঠানকে নিয়োজিতকরণ, মানে বাংলাদেশ ফ্রিল্যান্সিং সেবার জন্য কি কি কর্মসূচি গ্রহণ করেছে সেটা 1 কোটি 10 লাখ, 1 কোটি 10 লাখ মানুষকে দ্রুত গতির ইন্টারনেট সেবা প্রদান, তারপরে হলো যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, 11টি বিষয় ফ্রিল্যান্সিং করে, 11টি বিষয় ফ্রিল্যান্সিং এর সুযোগ প্রদান বা সুযোগ নিশ্চিত করা। বিডি কর্মসূচি ফ্রিল্যান্সিং। সমস্যা কি হচ্ছে? অটোফোকাসের সমস্যা কি হচ্ছে? একটা বিষয় হলো ফ্রিল্যান্সিং এর ডিজিটাল ইকোনমি, তারপরে হলো আরেকটা বিষয় হচ্ছে হাইটেক পার্ট, যেটা সফটওয়্যার পার্ট এবং হাইটেক পার্ট, এই দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কি? খুবই সূক্ষ্ম পার্থক্য। বিশ্বাস হচ্ছে হাইটেক পার্কের অভিলক্ষ্য কি, হাইটেক পার্ক কি, হাইটেক পার্কের অভিলক্ষ্য কি, আর হাইটেক পার্কের কোন কোন ক্ষেত্রে তারা বিনিয়োগ করবে, আর কয়টি প্রতিষ্ঠানকে নিয়োজিত করা হয়েছে, আর হাইটেক পার্কের মধ্যে অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানগুলো কি কি, আর কেমন লোক কর্মসংস্থান করে সেটা। আগামীকাল শনিবার আমরা ক্লাস সকালে রাখবো ইনশাল্লাহ। আজকে তো করতে পারি না, আজকে বৃষ্টির কারণে ভাইবাটাও ভালো করে সবাই আসে নাই, কিন্তু সময়টা তো নষ্ট হয়েছে। একটা বিষয় যে আমাদের পুলিশ চয়েস যাদের দেখলাম, আজকে পুলিশ ক্যাডার যে আমাদের এখানে আসছেন,
তিনি পুলিশের প্রতি খুব অসন্তুষ্ট। বিকজ হলো উনি দেখেন থ্যাঙ্কলেস জব, ওনার কথা হচ্ছে যে থ্যাঙ্কলেস জব, যে একটা প্রোগ্রামে ধরেন প্রধানমন্ত্রীকে বকা দিচ্ছে একজন পাবলিক, তাকে পানিশমেন্ট দিবে পুলিশ, তো পাবলিক গালিগালাজ করে পুলিশকে। এই কোটা আন্দোলনে এখানে শুধু তাদেরকে এক সাইডে যাওয়ার জন্য বলছে, সেখানে পুলিশকে বকাঝকা করা হয়েছে। মানে বলছে যে পুলিশকে বকা দেয়, নাম্বার 1। নাম্বার 2 হলো যে এএসপি বা সার্কেল এসপি বা এডিশনাল এসপি তাদের সাথে ওসিদের ক্ষমতা বেশি। কারণ ওসির যে এসিআর লেখে, ওসির এসিআর সার্কেল এসপি লেখে না, এডিশনাল এসপি লেখে না, জেলার এসপিও লেখে না, ডিআইজি লেখে। তো তার এসিআর যখন ডিআইজি লেখে, তাহলে আলটিমেটলি ওসির কাছ থেকে কিন্তু মানে মানে ওসি ওয়ান কাইন্ড অফ এসিআর দেয় হলো এএসপি কে। কারণ ওসি কে জিজ্ঞেস করে ডিআইজি যে তোমার ওখানে এসপি কেমন, সার্কেল এসপি কেমন, তোমার ওখানে এডিশনাল এসপি কেমন, এইটা। আবার একটা কথা বললো যে ওসিরা হলো বিভিন্নভাবে মানে তারা দেখা যায় যে তারা অফিস করে 12টার সময়, রাত 12টায়, এবং কি করে তারা হলো সন্ধ্যার পরে তারা মামলা টামলা নেয়। যখন পরের দিন অফিসে যাওয়া হয় তখন দেখা যায় যে ওসি আসে পড়ে। সার্কেল এসপি জিজ্ঞেস করে 12টার দিকে, দিনের 12টায় যে কি কি মামলা হয়েছে, বলে যে স্যার আপনি তো ছিলেন ডিসি স্যারকে বলে বা ডেপুটি কমিশনার যিনি তাকে বলে, অথবা হলো ডিআইজি স্যারকে বলে বা তাকে বলে, মানে তার উপরে যে গেছে তাদের বলে মামলা নেওয়া হয়েছে, আপনাকে তো বলা হয়নি কারণ আপনি তো রাত বেশি হয়ে গেছে, এরকম। তো আলটিমেটলি পুলিশ নিয়ে উনি খুবই করলো। এটা সার্ভিস রুলের ক্ষেত্রে অনেক পার্থক্য আছে, গ্যাপ আছে একটা। আর বললো যে একটা জিনিস বললো যে আজকে বললো, মানে গল্প ছিল, বৃষ্টির ফাঁকে ফাঁকে আমাদের গল্প ছিল। একজন এডমিন ক্যাডারে ছিলেন, উনিও সিনিয়র যে আছেন, উনি খুব বেশি সিনিয়র না। তো উনি বলছে যে এডমিনে যে ছিলেন 31 বিসিএস, উনি বলছে যে তাকে বলতেছে যে দেখেন আপনার এখানে জামালপুরের ডিসি, সে এত বড় একটা অকারেন্স হলো, যেটা তার একটা ভিডিও ফ্ল্যাশ হলো, কিন্তু আলটিমেটলি হি ইজ ইন জব। বাট ইয়ার যে কি যেন যে পরিমণির সাথে যে আমার নামটা তো ভুলে গেলাম, যে লম্বা করে, আরে ভুলে গেলাম, তার চাকরি চলে গেল। তার কিন্তু খালি প্রমাণ পেল, তার সাথে মামলার ব্যাপারে ডিসকাস হলো, সেখানে পরিমণি নিজেও তাকে অভিযোগ করলো না, কিন্তু আলটিমেটলি তার চাকরি নাই। তো বিষয় হচ্ছে যে মানে পুলিশ এবং অ্যাডমিনের দুইটা কিন্তু অনেক পার্থক্য আছে। অ্যাডমিনের সিকিউরিটি আছে, সিকিউরড একটা জব আছে, আলটিমেটলি কিন্তু অ্যাডমিন পুলিশদের কিন্তু নাই। তো দেখা গেল যে আসলে তার যে অভিযোগগুলো স্যার তো মেনে নিচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যেন, আমি যতটুকু বলছি তাতে মনে হচ্ছে যে না, আসলেই তার অনুযোগের অনেক কারণ। স্যার বলছে যে মানে উইল গো টু নিউজিল্যান্ড উইথ মাই ওয়াইফ, এবং তার ওয়াইফকে নিয়ে নিউজিল্যান্ড যাওয়ার সে চেষ্টা চালাচ্ছে যে দেশে থাকবে না। তার ওয়াইফ হলো মেজর আর্মি। তো বেসিক্যালি এই হচ্ছে বিষয় যে সবাই মানে যার যার অবস্থান থেকে আমরা সবাই just update your internet please, it's too distracting to attentive with the internet speed. ওই স্পিডের সাথে আমারটা তো করতে পারতেছে না ভাই, পরীক্ষা বাতিল করতে চায়, পিএসসি যদি ঠিক আছে, তাতে আর রিড করা ছাড়া উপায় থাকবে না। পরীক্ষা ওই যে একটা আস্থা অর্জন, মানে আমি তো বলছি যার জন্য 43 বিসিএস ওনারা খেপে গেছে, তারা তো খেপে টেপে আমার মিম টিম বানায় দিছে, খুবই কষ্ট লাগে। এরা যারা 43 কাটা হয়েছে ম্যাক্সিমাম 41-এর আমার শিক্ষার্থী ছিলেন, 41 আমি অনেক পড়াইছি, মানে রিটার্ন 2500 শিক্ষার্থী ছিল, এবং 43-এ তারা কাটা হয়েছে। তারা আমাকে নিয়ে দেখেন একটা সই বানাইছে যে আমি নাকি আবেদ আলীর প্রশ্ন ফাঁসের সাথে জড়িত। এগুলা মানে মানা যায়, এরকম কেউ করে বললে সমস্যা নাই, কারণ আমি যখন তাহসানকে নিয়ে লিখছেন, দেখেন সবাই লিখে তাহসানকে নিয়ে, তাহসানকে তো সমালোচনার মতো কিছু নেই, তার মাকে নিয়ে সমালোচনা করা যায়, তাহসানকে নিয়ে সমালোচনা কিছু নাই, কিন্তু আলটিমেটলি তাহসান কিন্তু আবার ব্যাক করছে, শুধু শুধু আমাকে মানে একটা মানে হিউমিলিয়েট করলো। যেমন এখন বলতেছি আমি কোন জায়গায় জানো ওয়ে আছে, সেটা হলো 34তম বিসিএস একটা ঘটনা, আপনারা জানেন কিনা। 34তম বিসিএস একটা ঘটনা হলো যে তখন প্রিলি পরীক্ষার সময় কোটা অ্যাপ্লাই করছে, প্রিলি পরীক্ষার রেজাল্টে কোটা অ্যাপ্লাই করেছে। আমি যা বলতেছি সব মানে আমার নলেজ অনুসারে সত্য, ট্রু ঘটনা, একবারে ট্রু ঘটনা, আমি যেটা আমার ব্যক্তিগতভাবে যা জানি তাই। 34তম বিসিএস যেটা করছে, আমি পরীক্ষা দিয়েছিলাম, আমি 77 আউট অফ 100।
আমি 33-তে টিকেছি 64 পেয়ে, আর ওখানে আমি পাই 77। আমি 34তম রিটার্নে বসতে যাচ্ছি। আমি ভাইবা দিয়ে আসে 33-এ, ভাইবা দিয়ে আসে মানে টিভিতে অন করলাম, দেখলাম যে ও না, ভাইবা দেবো তার 2-3 দিন আগে রেজাল্ট হয়েছে, তখন আমি ফেল করছি আর কি, মানে পিডি ফেল করছি। মেজাজটা খারাপ লাগে না, আমি পিডি ফেল করার কথাই না, 3 দিন পরে ভাইবা, মেজাজটা খারাপ হয়ে গেছে। কেন ফেল করছি? পরে জানা গেল যে ওনারা পিডির সময় মানে অ্যাপ্লাই করছে, কোটা অ্যাপ্লাই করছে, অর্থাৎ ওখানে একেবারে 56% কোটা, 44% মেধা, ওখান থেকে পিডি থেকেই তারা কিন্তু কাট করছে। এতে দেখা গেছে যে যারা কোটা আছে তারা কিন্তু দেখা গেছে যে 52 পেয়ে টিকেছে, অথচ যারা মেধাবী তারা দেখা গেছে যে 79-80 পেয়েও তারা টিকে নেয়। একটা কেমন একটা অবস্থা হলো, টিকাইছে মাত্র হলো 12,000 মনে হয়, 12,000-এর মধ্যে মাত্র 4,000 টিকাইছে মেধার, আর বাকি 8,000-এর মতো, 7-8,000-এর মতো, আর 5,000-এর মতো এরকম হয়েছে। মেজাজটা কেমন লাগে। এরপর একটা আন্দোলন হলো। আন্দোলনে তখন তো আর ফেসবুক ছিল না, তখন ফেসবুক থাকলে অন্যরকম হয়তো। ইন 2013 সালে জুনে এখন কি করছে, সেরিবেল আন্দোলন করলো, মুভমেন্ট করলো। মুভমেন্ট করার পরে মুভমেন্ট করলে জমে না, তো জমে দেখা গেছে যে মুভমেন্টটাকে আবার শিবির ঢুকছে। শিবির ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে ঢুকতে পারে না, তারা বিভিন্ন ডিপার্টমেন্টে ঢুকে বিশাল মিছিল বের করছে, ছাত্রলীগের সাথে মারামারি হয়েছে। এরপরে 31-32 জনকে আসামি করছে। এরপরে করছে কি যে আন্দোলনটা মোটামুটি হয়েছে, হওয়ার পরে ওখান থেকে তো মামলা করলো। মামলা করার পরে কিছু ছেলেপেলে, সংক্ষিপ্ত ছেলেপেলে, তারা হাইকোর্টে গেল। হাইকোর্টে যাওয়ার পরে এটাকে স্টে করে দিল যে রেজাল্ট যেটা দিচ্ছে এটাকে সফল করতে হবে। ওরা আবার কি করছে যে ওই যে কোটার মধ্যে সর্বনিম্ন নাম্বার যে পাইছে সেই নাম্বারটা ধরে সবাইকে টিকাইছে। এরপর টিকাইলো কি একেবারে 52 মানে 46,700 কতজনের পিটিতে টিকি। রিটেন পরীক্ষা দিল 34তম মধ্যে 46,000। কি যে একটা বিরক্তিকর অবস্থা। মানে ওখানে ওই কোটায় যে সর্বশেষ, ওরা আগের রেজাল্টে যে হয়েছে সেটা ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য ওই কাজটা তারা করছে। এখন এখানে কি আসলে সেই সুযোগটা আছে কিনা, যেহেতু প্রশ্ন আউট হয়েছে, এখানে এবার সেই সুযোগটা আছে কিনা যে সর্বনিম্ন নাম্বার যে পাইছে এরকম কিছু, এটা তো কোনো সুযোগ এখন নাই। 34তম বিসিএস পিডি রেজাল্টের কথা বললাম, ওখানে যারা আগের বার পাশ করছে তারা কেউ ক্ষতিগ্রস্ত হয় নাই, কারণ যদি তাকে ক্ষতিগ্রস্ত করে সে আবার হাইকোর্টে যাবে, কোর্টে যাবে। এই জন্য সে কি করছে, দুই ব্যালেন্স করছে আর কি। এখন বিষয় হলো এখানে ব্যালেন্স করার সুযোগ কোথায়? এখানে একেবারে নির্বাহী অর্ডার লাগবে, একেবারে নির্বাহী অর্ডার ছাড়া কোনোভাবে সম্ভব না। নির্বাহী অর্ডার এবার রাষ্ট্রপতি বলবেন, রাষ্ট্রপতি নির্বাহী আদেশ দিবেন যে এটা আদেশক্রমে এটা হয়েছে, এই বিসিএস বাতিল, তখন আর কোর্ট কিছু বলতে পারবে না। অথবা বলবে যে এই বিসিএস যারা ক্ষতিগ্রস্ত মানে যারা প্রশ্ন করেছে তাদেরকে রিটেন পরীক্ষা থেকে বাতিল। এখানে রাষ্ট্রপতি বা নির্বাহী অর্ডার লাগবে। নির্বাহী অর্ডার ছাড়া আপনাকে সেভ করতে পারবে না, যারা টিকছেন তাদেরকে সেভ করা সম্ভব না যদি নির্বাহী অর্ডার না দেয়। আমার কাছে মনে হয় এটা, হ্যাঁ, যদি পিএসসি কোনো সিদ্ধান্ত নিতে চায় তারা ওই রাষ্ট্রপতির মাধ্যমে নির্বাহী আদেশ নিয়ে তারপরে করতে হবে। এখন জানি না হোয়াট উইল বি হ্যাপেনিং, কারণ বাংলাদেশ হয়েছে যে আপনার কেউ কারো কথা পাত্তা দেয় না, যে যে ডিপার্টমেন্ট তার মতো গাউরমি করে, তার মতো সে গৌরমি করে। আচ্ছা, কোথায় ছিলাম যেন আমি? এখন বিষয় হলো যে হাইটেক পার্ক আর সফটওয়্যার পার্ক। হাইটেক পার্ক ও সফটওয়্যার পার্ক। এখন এই সফটওয়্যার পার্ক আর আইটি পার্ক একই, সফটওয়্যার পার্ক আর আইটি পার্ক একই, সফটওয়্যার পার্ক এবং আইটি পার্ক সেম। আইটি পার্ক এইটা মানে বেসিক্যালি নাম আইটি পার্ক। আইটি পার্কটা হলো যে সফটওয়্যার ডেভেলপমেন্ট করে, সফটওয়্যার ডেভেলপমেন্ট করে, সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করে। আর হাইটেক পার্ক হলো যে রিসার্চ ডেভেলপমেন্ট করে এবং টেক প্রোডাকশন করে। হ্যালো 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 research development and tech production
টেক প্রোডাকশন করে অ্যান্ড এক্সপোর্ট করে। অর্থাৎ হাইটেক পার্ক হলো ব্যবসার উদ্দেশ্য, ব্যবসার উদ্দেশ্য। আর আইটি পার্ক হচ্ছে সফটওয়্যার উন্নয়ন করার জন্য, সফটওয়্যার উন্নয়নের জন্য। বেসিক্যালি আপনার জন্য গুরুত্বপূর্ণ হলো হাইটেক পার্ক। এই হাইটেক পার্ক এখন পর্যন্ত খুব সম্ভবত 11টি পার্ক, 11টি পার্ক আছে হাইটেক পার্কের। হাইটেক পার্ক 11টি, এবং এই হাইটেক পার্কের অভিলক্ষ্য, এর আসলে মানে উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য তথ্য প্রযুক্তি শিল্পের জন্য আঞ্জুমানের অবকাঠামো স্থাপন করা। আমি ক্লাসে কোন কেটে তুমি দেখো না, হ্যাঁ, তথ্য প্রযুক্তি শিল্পের জন্য আন্তর্জাতিক মানের অবকাঠামো বা স্থাপনা প্রতিষ্ঠা, অবকাঠামো বা স্থাপনা প্রতিষ্ঠান। নাম্বার 2, তথ্যপ্রযুক্তি ব্যবসা অনুকূল টেকসই পরিবেশ। তথ্য প্রযুক্তি ব্যবসার অনুকূল পরিবেশ সৃষ্টি করা, অনুকূল পরিবেশ সৃষ্টি করা। তথ্য প্রযুক্তি নির্ভর শিল্পের ইকোসিস্টেম তৈরি, তথ্য প্রযুক্তি নির্ভর শিল্পের ইকোসিস্টেম তৈরি। তথ্য প্রযুক্তি সেবা, অনেস্ট অফ সার্ভিস, তথ্য প্রযুক্তি শিল্প ও সকল ব্যবসার সেবা অনেস্ট অফ সার্ভিসের মাধ্যমে, ওএসএস বলে, অনেস্ট অফ সার্ভিস এর মাধ্যমে, অনেস্ট অফ সার্ভিসের মাধ্যমে নিশ্চিত করা। এবং এই হাইটেক পার্ক, এখানে 9টি কোম্পানি বিনিয়োগ করবে। হাইটেক পার্কে 9টি কোম্পানি $55 মিলিয়ন বিনিয়োগ করবে। আর এখানে এখন পর্যন্ত 3,500 কর্মসংস্থান হয়েছে। এখানে ওরা যে কাজগুলো করবে, মানে ইউনিটগুলো, কাজের ইউনিট, এই পার্কের ইউনিট সমূহ, ইউনিটস, হার্ডওয়্যার ইউনিট, সফটওয়্যার, নিচে লিখতে হবে। আপনি নিচে লিখবেন কিন্তু পরীক্ষার সময় পাশাপাশি লিখবেন না, খবরদার। আপনি পৃষ্ঠা একটা অক্ষর হলেও নিচে লিখবেন। হার্ডওয়্যার, সফটওয়্যার, তারপরে হলো আইওটি, ইন্টারনেট অফ থিংস, যেটা ইন্টারনেট অফ থিংস, আইওটি। বিপিও, বলুন তো বিপিও মানে কি? বিপিও গবেষণা ও উন্নয়ন, 3, 4, 5, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, গবেষণা ও উন্নয়ন, ডেটা সেন্টার,
ডাটা সেন্টার, এগুলো হলো ইউনিট। এখন অনেকগুলো পার্ক আছে, শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক, বঙ্গবন্ধু হাইটেক সিটি, কালিয়াকৈর কর্মসংস্থান লক্ষ্যমাত্রা 1 লাখ। আমরা একটু কয়েকটা প্রতিষ্ঠানে একটু কর্মসংস্থান লক্ষ্যমাত্রা দেখি, হাইটেক পার্কের যে ভবিষ্যৎ। পার্ক অনুসারে দেখি, এক বঙ্গবন্ধু হাইটেক সিটি, হাইটেক সিটি কালিয়াকৈর গাজীপুর, গাজীপুরের 2 আর কর্মসংস্থান যে লক্ষ্যমাত্রা, উপরে লিখবেন কর্মসংস্থান, এখানে প্রতিষ্ঠানের নাম লিখবেন, এটা অবস্থান লিখবেন, প্রতিষ্ঠানের নাম অবস্থান, আর কর্মসংস্থান লক্ষ্যমাত্রা এটা হলো 1 লাখ। যেগুলো শেখ হাসিনা সফটওয়্যার পার্ক, শেখ হাসিনা সফটওয়্যার পার্ক, বেসপাড়া যশোর, যশোর বেশি চলবে, কর্মসংস্থান লক্ষ্যমাত্রা হলো 5,000। জনতা টাওয়ার টেকনোলজি পার্ক, জনতা টাওয়ার টেকনোলজি পার্ক, এটা হলো ঢাকা কারণ বাজার, 870 জন। তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক রাজশাহী, বঙ্গবন্ধু হাইটেক পার্ক, এটা রাজশাহীতে, যেটা এটা কর্মসংস্থান বেশি, 14,000। হাইটেক পার্ক সিলেট, যেটা 50,000। হাইটেক পার্ক সিলেট 50,000। কয়েকটা লেখা, মানে 11টা শব্দ লেখা লাগবে না, মানে পরীক্ষার সময় যে কটা মনে থাকে। শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার নাটক, শেখ কামাল আইটি ট্রেনিং, নিজের বাড়ির পাশে করছে, আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার, মন্ত্রীর বাড়ির পাশে করছে নাটক। এটার লক্ষ্যমাত্রা, কর্মসংস্থান লক্ষ্যমাত্রা 799। এই আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার শেখ কামালে আরো 7টি করা হয়েছে, অনেকগুলো। শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার অন্যান্য প্রায় অন্যান্য হলো 7, 8, 9, 10, 11, 12, 13, 14, এই 14টি। এখানে আছে কর্মসংস্থান 15,000। জেলা পর্যায়ে আইটি আছে 3,000 হবে, 60,000 কর্মসংস্থান হবে। জেলা পর্যায়ে 12টি জেলা, লেখা দরকার নেই। আইটি বিজনেস ইনকিউবেটর চুয়েট, প্রশিক্ষণ লক্ষ্যমাত্রা 200 আর থাকে 10,000 প্রভৃতি। হাইটেক পার্ক গেল, কঠিনগুলো আমরা করে ফেলছি, এরপর সহজ কিছু জিনিস আছে। স্মার্ট বাংলাদেশ, এটা রচনা করবেন, স্মার্ট বাংলাদেশ রচনা, এটা আমি পড়াবো না। রচনা এন্ড এসে, এটা মাস্ট লাগবে, বলা যায় না এখান থেকে প্রশ্ন দিতে পারে। এবার তো রচনা বা এসে একটা। স্মার্ট বাংলাদেশ পুরোটাই করবেন আপনি রচনা, রচনা একটা পড়তে হবে, আপনি পড়ে একটু লাভ নাই। স্মার্ট বাংলাদেশ পুরো এভরিথিং করবেন। এবারে দেখেন আছে এখানে 2টা বিষয়, একটা হলো বঙ্গবন্ধু 2 স্যাটেলাইটস, বঙ্গবন্ধু 2 স্যাটেলাইটস। আগামীকালকে আন্দোলন কয়টায় কেউ বলতে পারেন? আগামীকালকে পরীক্ষাটা ক্যান্সেল করতে হবে মনে হয়। আন্দোলন কয়টায় কর্মসূচি দিছে?
তো আগামীকালকে কোনো কর্মসূচি নাই? বঙ্গবন্ধু 2 স্যাটেলাইট, বঙ্গবন্ধু 2 স্যাটেলাইটের বিষয় হলো, এটা হলো ডিজিটাল মানে হাইব্রিড স্যাটেলাইট। হাইব্রিড স্যাটেলাইট, এই স্যাটেলাইটের হলো হাইব্রিড বলা হয়েছে কেন? কারণ 3-4 ধরনের, অর্থাৎ এটা হলো যোগাযোগ, আবহাওয়া, সামরিক, যোগাযোগ, আবহাওয়া ও সামরিক নিরাপত্তা, সামরিক নজরদারি, নজরদারি সংক্রান্ত। আর বঙ্গবন্ধু 1 যেটা ছিল, ওটা ছিল আর্থ অবজারভেটরি, ছিল আর্থ অবজারভেটরি। আর এটা হলো হাইব্রিড স্যাটেলাইট। আর এখানে হলো যে এই স্যাটেলাইট হলো 1 নম্বর যে বলতে পারেন হাইব্রিড স্যাটেলাইট, 2 নম্বর এটা জিও স্টেশনারি স্যাটেলাইট। জিও স্টেশনারি, স্টেশনারি স্যাটেলাইট ভূস্থির উপগ্রহ বা ভূস্থির উপগ্রহ। এখানে 40টি ট্রান্সপন্ডার থাকে, ট্রান্সপন্ডার। এই 40টির মধ্যে 20টি ব্যবহার করে বাংলাদেশ, আর 20টি বিদেশি প্রতিষ্ঠানকে বিক্রি করবে, বিদেশি প্রতিষ্ঠানকে বিক্রি করা হবে। আবহাওয়া দেখা যাবে উপকূলীয় সাইট সহ প্রত্যন্ত অঞ্চলটি কভার করবে, বাণিজ্যিক উদ্দেশ্যে প্রদক্ষিণ করবে, বাণিজ্যিক উদ্দেশ্যে বিডিকে প্রদক্ষিণ করবে। সুবিধা কি কি? সুবিধা হলো কৃষি ফসল গবেষণা, কৃষি জমিতে ফসল হবে কিনা তা জানা যাবে এই স্যাটেলাইট থেকে। 7 দিন আগে ভূমিকম্পের সংকেত দিতে পারবে। আল্লাহ জানে কেমন পারবে, পেপারে লিখছে তাই। নাম্বার 3, টেলিমেডিসিন, সীমান্ত এলাকা নিরাপত্তা, গোয়েন্দা তৎপরতা চালনা, সীমান্ত রক্ষা, সীমান্ত রক্ষা। তারপরে হলো টেলিমেডিসিনে সহায়তা করবে। কেমনে সহায়তা করবে এটা আমি জানি না, কোন ইনফরমেশন করবে আর কি, রাডারে দিয়ে দিবে, এটা নাকি টেলিমেডিসিনে সহায়তা করবে। এটা সিম্পল একটা বিষয় যে বঙ্গবন্ধু 2 স্যাটেলাইট একবার মনে আসছিল, এক আসছিল, বঙ্গবন্ধু 1 আসছিল, বঙ্গবন্ধু 2 এখন পর্যন্ত আসে না। এটা টিকা বা শর্ট কোশ্চেন আকারে দিয়ে দিতে পারে। একটা স্মার্ট বাংলাদেশ টাস্ক ফোর্স, যেটা স্মার্ট বাংলাদেশ টাস্ক ফোর্স, এটা কিন্তু হয়েছে 2022 সালে, 2021 সালে, সরি 2021 সালে হয়েছে। এখানে কিন্তু সব মন্ত্রণালয় আছে, সব মন্ত্রণালয়, আর এর প্রধান কিন্তু হলো প্রাইম মিনিস্টার। আর স্মার্ট বাংলাদেশ যে প্রজেক্টের প্রধান, এই টাস্ক ফোর্সের প্রধান, আর প্রজেক্টের প্রধান কিন্তু মোস্তাফিজুর রহমান পিএম, প্রাইম মিনিস্টার অফিসের আন্ডারে প্রজেক্ট প্রধান। এরপরে যেটা হলো
সাইবার সিকিউরিটি অ্যাক্ট 2023, ডিজিটাল নিরাপত্তা আইনের অনেকগুলো পরিবর্তন করে এটা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এর পরিবর্তন হয়। এই আইনটা সাইবার সিকিউরিটি অ্যাক্ট বা সাইবার নিরাপত্তা আইন, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এটা হয়েছে 13 সেপ্টেম্বর 2023 সংসদে পাশ হয়। 60টি ধারা, মনে রাখবেন যে আইনে শাস্তি আছে সেটা ধারা হবে, যেখানে শাস্তি নেই সেটাকে অনুচ্ছেদ বলে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মধ্যে কিছু পার্থক্য আছে আর কি। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আর সাইবার সিকিউরিটি অ্যাক্টের মধ্যে পার্থক্য। ডিএসএ ভার্সেস সিএসএ এর পার্থক্যটা কি? নাম্বার 1 নম্বর হলো যে ডিএসএ এর মধ্যে মানে সিক্রেট ডকুমেন্ট অ্যাক্ট ছিল, সিক্রেট ডকুমেন্ট, অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট ছিল, সরি অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট ছিল। মনে আছে যে ওই যে মনে নেই আপনাদের রোজিনা ইসলাম প্রথম আলোর এক সাংবাদিক, তিনি অফিসের তথ্য ফাঁস করেছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের, যে আমাদেরকে $10 চীন টিকা দিচ্ছে আর কম্বোডিয়াকে টিকা দিচ্ছে $15। তখন যেটা এটা মানে $15 কম্বোডিয়া তো মানে কম্বোডিয়া কত দিচ্ছে তা তো আর রোজিনা ইসলাম বলে না, তিনি বলছেন যে আমাদেরকে $10 টিকা দিচ্ছে চায়না। তো $10 টিকা দিচ্ছে চায়না, আর তাও মানে কত 3 লাখ ডোজ মনে হয়, বাকিটা হলো ফ্রি। আর এইটা ফাঁস করে দিচ্ছে রোজিনা ইসলাম। এবং এরপরে কি হয়েছে যে কম্বোডিয়ার সাথে চীনের যে ছিল $15, সে $15 ওখানে কিন্তু কম্বোডিয়া চায়নার প্রতি অনুযোগ করছে, করার পরে বাংলাদেশে কিন্তু ওই টিকার রেটটা কিন্তু বেড়ে গেছে, $10 থেকে $15 আমাদেরকে পে করতে হয়েছে। যে এই ডকুমেন্টটা ফাঁস করার ফলে সিকিউরিটি কিন্তু হ্যাম্পার্ড হয়েছে। তখন কিন্তু রোজিনা ইসলামকে অ্যারেস্ট করেছিল এবং আমাদের মিডিয়া শহীদুল ইসলাম সহ অনেকে কিন্তু তখন রোজিনা ইসলামের পক্ষে ছিল। কিন্তু আলটিমেটলি এটা ন্যাশনাল সিকিউরিটি অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট, এই আইনেই তাকে অ্যারেস্ট করা হয়েছিল। আর এখানে কিন্তু এই অফিসিয়াল সিক্রেট অ্যাক্টটা নাই। নাম্বার 2 হলো এখানে অজামিনযোগ্য অপরাধ ছিল 14টি। অজামিনযোগ্য অপরাধ 14টি অপরাধ ছিল, আর এখানে কিন্তু 4টি অজামিনযোগ্য অপরাধ। নাম্বার 3 এখানে হ্যাকিং আইনটা ছিল না, হ্যাকিং ছিল না, আর এখানে হ্যাকিং আইনটা আছে। হ্যাকিং আছে, হ্যাকিংটা আছে খুব সম্ভবত ধারা হলো 42 ছিল, ধরা হ্যাকিং 33 ধারা আছে, 33 অনুচ্ছেদ, 33 ধারা, 33 ধারা। আচ্ছা, এরপরে আছে মানহানিকর বিষয়ে আছে। এরপরে হলো 21 ধারা, যেটা ছিল যে বঙ্গবন্ধু জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, বঙ্গবন্ধু জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা জাতির পিতা, মুক্তিযুদ্ধ চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, এই যে ধারাটা ছিল এর শাস্তি ছিল, যদি কেউ ব্যঙ্গ করতো বা এর বিকৃতি করতো, এর শাস্তি ছিল প্রথমবার
শাস্তি ছিল প্রথমবার 10 বছরের কারাদণ্ড ও 1 কোটি টাকা জরিমানা। 10 বছরের কারাদণ্ড ও 1 কোটি টাকা জরিমানা। আর দ্বিতীয়বার ছিল দ্বিগুণ। আর তৃতীয়বার ছিল যাবজ্জীবন কারাদণ্ড। তৃতীয়বার যাবজ্জীবন কারাদণ্ড, এইটা ছিল আর কি। আর এই এন্ট্রি এখানে যেটা করা হয়েছে সাইবার সিকিউরিটি অ্যাক্টে, এটা করা হয়েছে যে প্রতিবার 7 বছর করা হয়েছে আর কি। প্রতিবার 7 বছর কারাদণ্ড, প্রতিবার 7 বছর কারাদণ্ড। আর এখানে আর্থিক বেজারটা রাখা হয়। তো এখানে 3 কোটি টাকা জরিমানা করছে তৃতীয়বার। যাবজ্জীবন কারাদণ্ড 3 কোটি টাকা জরিমানা। 3 কোটি টাকা জরিমানা। আবার বলি, বঙ্গবন্ধু জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা এর যদি বিকৃতি করে কেউ, তাহলে শাস্তি হলো প্রথমবার 10 বছর কারাদণ্ড ও 1 কোটি টাকা জরিমানা। আর দ্বিতীয়বার দ্বিগুণ হয়ে যাবে, তার মানে 20 বছরের কারাদণ্ড এবং 2 কোটি টাকা জরিমানা। তৃতীয়বার যাবজ্জীবন কারাদণ্ড 3 কোটি টাকা জরিমানা। আর এখানে প্রতিবার 7 কোটি টাকা, মানে 7 বছরের কারাদণ্ড হবে। প্রতিবার 7 বছরের কারাদণ্ড হবে। এখন থেকে আর কি আছে? আরেকটা আছে যে ইচ্ছাকৃতভাবে জ্ঞাতসারে, এগুলোর দেখার দরকার নেই, এগুলোর দরকার নাই। এগুলো আমি পিডিএফ এ যেগুলো দেবো সেগুলো দেখে নেবেন। গুরুত্বপূর্ণ ধারা আছে 5টা, 42 ধারা, যেখানে পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার করার এখতিয়ার রয়েছে। যে কোনো পরোয়ানা ছাড়া গ্রেপ্তার করা যাবে ডিজিটাল সাইবার সিকিউরিটি অ্যাক্টে। আর 21 ধারায় বলা আছে যে জাতীয়, মানে তো বললাম 21 ধারা ওইটা, এই বঙ্গবন্ধুর এটা 21 ধারা। 28 ধারা, ধর্মীয় মূল্যবোধের উপর আঘাত করা যাবে না। আগে কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইনে কিন্তু এটা ছিল না, যে ধর্মীয় আঘাত করা। দেখেন না যে একটা মেয়ের গ্রেপ্তার হয়েছে এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, একটা মেয়ে গ্রেপ্তার হলো না, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই করলো, বিকৃতি করলো। তো ধর্মীয় মূল্যবোধের উপর আঘাত করলে সেটা এই 28 ধারায় বলা হয়েছে। তবে কয়েকটা গুরুত্বপূর্ণ ধারা লেখেন সাইবার সিকিউরিটি অ্যাক্টের। সাইবার সিকিউরিটি অ্যাক্টের কয়েকটা ধারা লেখেন। 1 নম্বরে হলো এক বলতে পারি আমি 21 ধারা, যেটা বঙ্গবন্ধুকে নিয়ে আছে, এটা চেঞ্জ করা হয়েছে। 2 নম্বরে হলো 27 ধারা, সাইবার সন্ত্রাস নিয়ে বলা হয়েছে। সাইবার সন্ত্রাস এবং এর জন্য 14 বছরের কারাদণ্ড। 27 ধারায় বলা হয়েছে সাইবার সন্ত্রাস, 14 বছরের কারাদণ্ড। শুনে শুনে লেখেন, 27 ধারা সাইবার সন্ত্রাস, 14 বছরের কারাদণ্ড। তারপরে আছে 33 ধারা, যেখানে হ্যাকিং অন্তর্ভুক্ত করা হয়েছে। হ্যাকিং এর শাস্তি 1 কোটি টাকা অর্থদণ্ড, 14 বছরের কারাদণ্ড। হ্যাকিং 33 অনুচ্ছেদে বা 33 ধারায়, 33 ধারা হ্যাকিং 1 কোটি টাকা জরিমানা এবং 14 বছরের কারাদণ্ড। 28 ধারা, ধর্মীয় মূল্যবোধে আঘাত। 28 ধারা, ধর্মীয় মূল্যবোধে আঘাত। 28 ধারা, ধর্মীয় মূল্যবোধে আঘাত। 42 ধারা, পরোয়ানা ছাড়া গ্রেপ্তার। 42 ধারা, পরোয়ানা ছাড়া গ্রেপ্তার। ঠিক আছে? তো এই পর্যন্ত। আগামীকালকে আমি পরীক্ষা আছে, যারা পরীক্ষা ব্যাস তাদের আমি নোটিশ দেবো, পরীক্ষা আছে, পরীক্ষা ব্যাসে নোটিশ দেবো। আগামীকালকে সকালে আমরা চ্যাপ্টার 13 পড়বো ইনশাল্লাহ। পরীক্ষাটা মনে হয় কালকে নেওয়া যাচ্ছে না, কালকে পরিবর্তে 15ই আগস্ট পরীক্ষাটা নেব ইনশাল্লাহ। কিন্তু আমাদের কালকে সিলেবাস শেষ হয়ে যাবে। সিলেবাস মানে পরীক্ষার সিলেবাস কালকে ইনশাল্লাহ শেষ হবে। 15 আগস্ট অর্থাৎ মঙ্গলবার দিন পরীক্ষা, মানে সোমবার পরীক্ষা হয় 15 আগস্ট, সোমবার পরীক্ষা। ঠিক আছে, তাহলে আজকে পর্যন্তই। আল্লাহ।